সবাইকে সুপ্রভাত জানাই। আশা করছি সবাই ভালো আছো। এই মাস ভারতবর্ষের স্বাধীনতার মাস, তাই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যে গল্প, সেই অদল বদল তোমাদেরকে পড়াবো। এই অদল বদল গল্পটির মূল গল্পকার পান্নালাল প্যাটেল। গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। মূল রচনা থেকে ন্যাশনাল বুক ট্রাস্ট সংকলন করেছে স্টোরিজ ফর কিডস। তার আগে গল্পটি দ্য এক্সচেঞ্জ নামে অনুবাদ করেন এস সুন্দর। অদল বদল গল্পের যে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে জেনে নিতে হবে। এক, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই গল্প। যখন আমরা গল্পটা পড়াবো তখনই আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দুই, অমৃত এবং ইসাব চিরন্তন ভারতীয় সংস্কৃতির প্রতীক। চিরন্তন ভারতীয় সংস্কৃতির প্রতীক। তিন, ভারতীয় শিক্ষা পরিবার চেতনার মূর্ত প্রতীক অদল বদল। প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব, করার পর গল্পটি পড়াবো। পান্নালাল প্যাটেল গুজরাটি ভাষার লেখক। গুজরাটি সাহিত্যে পান্নালাল প্যাটেল একজন পরিচিত নাম। ভারতীয় সংস্কৃতির ধারা থেকে যে অনুবাদ গল্প তোমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত হয়েছে, সেই অদল বদল তোমাদের চেতনায়, তোমাদের মননে, তোমাদের সমস্ত জীবনটাকে কি ধরনের পরিবর্তন করতে পারে অদল বদল গল্প পড়লে তা তোমরা বুঝতে পারবে। চলো আমরা বই ধরে গল্পটি পড়াই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। ভারতবর্ষ সেই প্রাচীনকাল থেকে একটাই বাণীকে গ্রহণ করে চলেছে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, রবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দেওয়ার নেওয়ার মধ্যে দিয়ে এই ভারতবর্ষ তার সাগর তীরে ঐক্যের গান, মিলনের গান গেয়ে চলে। চিরন্তন সংস্কৃতির ধারক এবং বাহক এই ভারতবর্ষ। 1100 খ্রিস্টাব্দের সমসাময়িক কালে এদেশে যখন মুসলিমরা এলো, তারপর তারা দীর্ঘকাল আমাদের সঙ্গে থাকতে থাকতে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। হিন্দু এদেশের প্রাণ, কাজী নজরুলের ভাষায় মুসলিম নয়নমণি। সাম্প্রদায়িক এই যে সম্প্রীতি, এটাই ভারত আত্মার মূল কথা, মূল চালিকা শক্তি, মূল সোপান। আমি 1 নম্বর পয়েন্ট তোমাদের বলেছিলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত অদল বদল গল্প। দেখবে অমৃত এবং ইসাব
তার বাবা, তাদের বাবা মা, পাড়া প্রতিবেশী, গ্রাম সবাই মিলেমিশে একসঙ্গে থাকে। দুই আত্মা, দুই কিশোর, দুই বালক, তাদের চিন্তায়, তাদের চেতনায় যা ধরা পড়েছে তা চিরন্তন ভারতীয় সংস্কৃতি, তা ভারতীয় শিক্ষা, পরিবার চেতনার মূর্ত প্রতীক। আমরা যে পরিবারের মধ্যে মিলেমিশে একসঙ্গে থাকি, আমাদের পরিবারের মধ্যে যে শিক্ষা, যে চেতনা, সেই শিক্ষা আর চেতনা নিয়েই ভারতীয় সংস্কৃতি আবহমান কাল ধরে ভারতবর্ষের এই যে পথ চলা, এই পথ চলাই অদল বদল গল্পের মূল বিষয়। অমৃত এবং ইসাবের মধ্যে দিয়ে আমরা যেন সেই শিক্ষাই পেলাম, যে শিক্ষায় আমরা বুঝতে পারলাম ভারতীয় সংস্কৃতির মূল কেন্দ্রের কথা, ভর কেন্দ্র কোনটা। আজ যখন একদম 15ই আগস্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা, তখন আমরা এরকম একটা বিষয় পড়া শুরু করছি। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই। তোমরা প্রস্তুত হও, ভারতবর্ষের ভবিষ্যৎ তোমরা। আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্যে তোমাদেরকে প্রয়োজন। নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয়েছে। পুরনো যে শিক্ষানীতি, সেই জায়গায় দাঁড়িয়ে এই পৃথিবীর ভর কেন্দ্র হয়ে আছে ইউরোপ। আমাদের ট্যালেন্ট ইউরোপ, আমেরিকা, তাদের কাছে গিয়ে পৃথিবীর ভর কেন্দ্র হয়ে যাচ্ছে। আবার যাতে ভারতবর্ষেও হয় পৃথিবীর ভর কেন্দ্র, তার জন্য জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয়েছে। তোমরা আজ 10ম শ্রেণীতে পড়ছো। আমি চাইব তোমাদের মধ্যে আত্মনির্ভরতা তৈরি হোক। তোমরা সেই শিক্ষা নাও, যে শিক্ষা থেকে ভারতবর্ষই হবে তোমাদের পীঠস্থান, ভারতবর্ষই হবে তোমাদের চেতনা, তোমাদের সব কিছু। বিদেশে নয়, দেশের মধ্যে থেকেই দেশের উন্নয়নের এক চালিকা শক্তি হবে তোমরা। এটাই হোক তোমাদের পণ। চলো শুরু করি অদল বদল কবিতা, অদল বদল গল্প। অদল বদল, পান্নালাল প্যাটেল। বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এই গল্পটি এবছর তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, 2021 সালের মাধ্যমিকে। কারণ 2020-তে এখান থেকে 3 নাম্বার বা লং কোশ্চেন 5 নাম্বার পড়েনি, এমসিকিউ একটা পড়েছে বোধ হয়। ভালো করে পড়তে হবে। সহজ গল্প, কিন্তু গল্পের মধ্যে আগেও বলছি, এখনো বলছি, সেই ভারতবর্ষ যেন ধরা দেয়, যে ভারতবর্ষ সহিষ্ণুতা শেখায়, যে ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী শেখায়। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হোলিকা বধকে কেন্দ্র করে যে হোলি উৎসব সূচনা হয়েছিল। প্রাচীনকালে হিরণ্যকশিপু বধ যখন হয়েছিল, হিরণ্যকশিপুর বোন হোলিকা, তিনি বর পেয়েছিলেন আগুনে তার দেহ পুড়বে না। কিন্তু
ওই যে পাপ কখনো কাউকে ছাড়ে না। হিরণ্যকশিপু নির্দেশ দেয় তার ছেলেকে নিয়ে হোলিকা আগুনের ভেতরে বসলে তার ছেলে মারা যাবে। কেন? বিষ্ণু নাম নিচ্ছিল, ভগবানের নাম নিচ্ছিল, বিষ্ণু নাম চলবে না। এই যে আগুনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হোলিকা বধ হয়, আর এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয় ভারতবর্ষে চিরন্তন শাশ্বত রঙের খেলা হোলিকা। হোলিকা বধের মাধ্যমে হোলি উৎসব, যা ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে বাসন্তিক চেতনা পৌঁছে দেয়। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। দুজনের মধ্যে মিল, সিমিলারিটি যদি প্রশ্ন থাকে, দেখো রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে দাগাতে হবে, কোশ্চেন থাকতে পারে তফাৎ কি? ছেলে দুটোর মধ্যে তফাৎটা কি ছিল? সবই একরকম বলতে কি বোঝানো হয়েছে? অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। তাহলে এদের মিল এবং অমিল যদি প্রশ্ন আসে, তখন কিন্তু এই প্যারাটা মধ্যে যা লেখা আছে, স্তবকে যা লেখা আছে সেটা পড়তে হবে, বলতে হবে, লিখতে হবে। দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। এই ঠ্যাঙানি তোমরা কতজন খেয়েছো জানি না, আমরা আমাদের শৈশবে যত ঠ্যাঙানি খেয়েছি তার কোনো সীমা নেই। বিশেষ করে আমাদের ছেলে, আমি এদিক থেকে বেশ নাম করাই ছিলাম। ছোটবেলায় কত খেয়েছি, ঠ্যাঙানি খায়নি এরকম ছেলে মেয়ে খুব কম পাওয়া যায়। তোমাদের মধ্যে কে কে আছো ঠ্যাঙানি খাওনি? যে বলবে ঠ্যাঙানি খাওনি, বাবা তোমাকে আমি ফ্রেমে বাঁধিয়ে রাখবো, তুমি এসো আমার কাছে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন। তো কোশ্চেন যদি থাকে, অমৃতের অত জোর দিয়ে বলার কারণ কি ছিল, লিখতে হবে। 3 নম্বর, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত এই নতুন জামা পাওয়ার জন্যে দক্ষযজ্ঞ করেছিল। কি কাণ্ড করেছিল সেটা এক্ষুনি বলবে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কোশ্চেন থাকতে পারে, অমৃত তার বাবা মাকে কিভাবে জ্বালিয়েছিল নতুন জামা পাওয়ার জন্যে।
শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। একদম তোমাদের মধ্যেও এখন আকছার আছে, শুধু এখন করোনা মহামারীর সময়ে ঘরে বসে একদম লক্ষ্মী ছানা, দুষ্টু ছানা লক্ষ্মী হয়ে গেছে হয়তো। অবশ্য যা খবর পাচ্ছি গার্জেনদের কাছ থেকে, তোমাদের বাবা মায়েদের কাছ থেকে, তোমরা যে বাড়িতে উৎপাত করছো সেটুকু খবর আছে। তোমরা পড়াশোনার পাশাপাশি যতটা করছো তার থেকে বেশি উৎপাত হচ্ছে, এটা এখন জানি, যদিও এই সময়টা তার জন্য দায়ী। আমি তোমাদের কাছে এইটুকু শুধু রিকোয়েস্ট করব, সাইকোলজিক্যাল অনেক সমস্যা এই সময় তোমাদের মধ্যে আসতে পারে। ঘরবন্দি, তোমরা নিজেদের মতো খেলতে পারছো না, বন্ধুদের সঙ্গে মিশতে পারছো না, আর 5টা মানুষের সঙ্গে চলতে পারছো না। ঠিক এরকম সময়ে দাঁড়িয়ে সাইকোলজিক্যাল প্রবলেম আসতে পারে। যতটা পারো একটু খোলামেলা থাকার চেষ্টা করো। ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, বাবা বা মায়ের সঙ্গে ঝগড়া নয়, ঝামেলা নয়, যতটা খোলামেলা কথা বলা যায় ততই ভালো। পারলে বন্ধুদের সঙ্গে একটু ফোনে কথা বলো। আমি কানে কানে বলে দিচ্ছি, অভিভাবকদের বা অভিভাবিকাদের বলছি, এইটুকু ছাড় দেবেন প্লিজ। ছেলে মেয়ে আজকের ওদের যা অবস্থা, সারাদিনে বন্ধুদের সঙ্গে যদি 1-2বার কথা বলে একটু ভালো থাকবে। মা ওকে অনেক বুঝিয়েছিল, ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। তোদের মধ্যে কিন্তু অনেকের আছে, যদিও এখন হাল ফ্যাশনের অনেক জিনিস বেরিয়েছে, নতুন জিন্সের প্যান্ট কিনে এনে ছাক করে কেটে দেয়া, হাঁটুর কাছে কাটা, কি বলবো, নতুন ফ্যাশন। টাকা দিয়ে ছেঁড়া জামা, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কেনা। এই ছোটোবেলায় আমরা কিন্তু করেছি এরকম দুষ্টুমি, যখন দেখছি খুব নোংরা হয়ে গেছে জামা কাপড়, তখন কিনে দিচ্ছে না, ছিঁড়ে গেছে, একটু জোর করে ছিঁড়ে দিয়ে সামনে ঘুরে বেড়াতাম। আমি আমার দাদার সামনে ঘুরে বেড়াতাম, বাবা মায়ের সামনে ঘুরে বেড়াতাম, আমার মনে আছে, ঠিক কিনে দিত। যদিও আমাদের সময়টা অনেক কঠিন ছিল, বিশেষ করে আমার তো জীবনের ইতিহাস আলাদা, তবু তার মধ্যে থেকে যতটুকু পেতাম ততটুকুই আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। মারো, কোনো সমস্যা নেই, কিন্তু জামাটি দিতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে তোদের মানে সে সময়ের চাহিদা আর আজকের চাহিদা পাল্টে গেছে। আজকে তোরা হয় গাড়ি চাইছিস, সাইকেল, না হয় মোবাইল চাস, না দিলে খাওয়া বন্ধ, পড়া বন্ধ, কথা বলা বন্ধ। সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়েছে, আর আজ তো কিছু করার নেই। যে আমরাই বলেছি মোবাইল হাতে দিবি না, সেই আমরাই বলছি অনলাইনে পড়ো, সময়টাকে ব্যবহার করো। সময়ের সঙ্গে পরিবর্তন হয়। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। অমৃত কি জানতো? এসে কি পড়তে পারে, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। অমৃত সহজে যে হাল ছাড়েনি তার প্রমাণ কি? তার প্রমাণ দাও। 3 নম্বর, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না।
শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে অমৃত নতুন জামা পাওয়ার জন্যে কি কি কাণ্ড করেছিল? সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি, মানে একদম রাজিই ছিল না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এরকম থাকে সব জায়গায়, দাদাগিরি টাইপের, দাদা টাইপের, আমি দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো। মুখে, তোমাদের মধ্যেও আছে এরকম অনেকেই, মুখে বেশি, কাজের বেলা মা গো গেলাম গো, ওই থাকে এরকম সাধারণত হয়। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, তাহলে ছেলেটির নাম কি? কে বলেছিল আয় আমরা কুস্তি লড়ি? কে বলেছিল? কালিয়া। কালিয়া কালিয়া বলতেই এখন টিভিতে একটি কার্টুনের কথা মনে পড়ল, ভীমের বন্ধু কালিয়া। কালিয়া যখন তখন ফেসে যায়। এও সেরকমই, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে কি বলেছিল? ইসাবের মেজাজ চড়ে গেল। দাগাতে হবে, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? লেখো। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো, আয় আমি তোর সঙ্গে লড়বো। কথাটি কে বলেছিল? কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। যে যেদিকে পারে পালিয়ে গেল। যেদিকে পারে পালিয়ে যাওয়ার কারণ কি? যেদিকে খুশি পালিয়ে যাওয়ার কারণ কি? অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হওয়ার কারণ কি? ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। কার কাছ থেকে টাকা ধার করেছিলেন? ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল? ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের পরিবারে বাবা মায়ের যে কি অবদান, কেউ একজন না থাকলে আমাদের জীবন কি হতে পারে, তার প্রকৃষ্ট নিদর্শন এইটা। অমৃতকে বাঁচানোর জন্য তার মা আছে। বাবা মারবে ঠিক,
কিন্তু মা তাকে বাঁচাবে, কিন্তু ইসাবকে বাঁচাবার জন্য তো কেউ নেই। এইটুকু ছেলে, তার মাথায় কিন্তু এই বুদ্ধি। আসলে এগুলো আমাদের পরিবার থেকেই আমরা এই শিক্ষাটা পাই। আমাদের ভারতীয় চেতনা, ভারতীয় সংস্কৃতি এসব শিক্ষা আমাদের দেয়। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, কোশ্চেন থাকতে পারে, ইসাবের মনে পড়লো, ইসাবের কি মনে পড়েছিল? যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন, সারিয়ে দিলেন। বুঝতেই পারলেন না জামাটা অমৃতের নয়। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। স্থানে স্থানে এই বুড়ির বাড়ি পোড়ানো নাম পাল্টে যায়। আমাদের এখানে চাঁচড় পোড়ানো বলা হয়। সেই চাঁচড়ের ভেতরে আমরা অনেক কিছু দিয়ে দিই, আলু, বেগুন, এইসব দিয়ে দিই। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। আসল ঘটনাটা কি? কোশ্চেন। ইসাবের বাবা পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তার দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। মানে এতদিন ইসাবের বাবা হয়তো মায়ের ভালোবাসা কি জিনিস তা দিতে পারেননি, দিতে চেষ্টা করেননি। অমৃতের এই কথা ইসাবের বাবাকে বদলে দিয়েছেন। তাহলে যাবতীয় দর্শন পাল্টে গেল, জীবন দর্শন পাল্টে গেল। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাদেরও বুক ভরে গেল। কাদের এবং তাদের বুক ভরে যাওয়ার কারণ কি? ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল ভাই, অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না। কেন না, সবাই জেনে গেছে, সবাই তাদের তারিফ করেছে, প্রশংসা করেছে।
বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। এই নাম হারিয়ে গেল উপাধির আড়ালে। এবার থেকে হয়তো মানুষ দীর্ঘকাল পরে তাদের যে আসল নাম ভুলে যাবে, অদল বদল হিসেবেই জানবে। তাদের কাজ তাদের নামকে ছাপিয়ে গেল। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। চিরন্তন শাশ্বত ভারতবর্ষের গল্প, দুই কিশোরের, দুই তরুণের, দুই তাজা প্রাণের শিক্ষার বিষয়। তারা এত ছোট কিন্তু কি বিশাল শিক্ষা দিয়ে গেল আমাদের। পড়াতে পড়াতে আমি কোশ্চেন বলেছি, লং কোশ্চেন যেটা বলতে হবে, অদল বদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, 5 নাম্বার। অমৃত ও ইসাবের জামা অদল বদলের কাহিনী বিশ্লেষণ করো, 5 নাম্বার। অমৃত ও ইসাবের চরিত্র পরিস্ফুট করো, 5 নাম্বার। থাকতে পারে, এগুলো তৈরি করবে, তোমরা প্রস্তুত হবে। আর 15ই আগস্টের আগে পর্যন্ত বা এই মাস, স্বাধীনতার মাস, তোমাদের মনে প্রাণে ভারতবর্ষের আত্মনির্ভরতার সংকল্প থাকুক। ভারতবর্ষকে ভবিষ্যতে তোমাদের হাতেই তো ভারতবর্ষ যাবে। আজকের যারা ভারতবর্ষকে লিড করছেন, কোনো না কোনো দিন তো তোমাদের বয়সে ছিলেন। তাই তোমরা যখন বড় হবে, তখন কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সমাজসেবী, কেউ ব্যবসায়ী, অনেক রকমের জায়গায় তোমরা যাবে। তাই তোমরা নতুন করে জানতে শেখো, নতুন করে ভাবতে শেখো, আর স্বাধীনতার রঙে নিজেদেরকে রাঙিয়ে তোলো। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থেকো, সুস্থ থেকো।